প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো বা- আমরা আজকের দেখছি অর্থনীতি দ্বিতীয় আহ, আমাদের অর্থনীতির আজকের পঞ্চম অধ্যায় আমরা দেখছি। তো পঞ্চম অধ্যায়ের আমাদের টপিকের নাম দেয়া আছে খাদ্য নিরাপত্তা। এটা আমাদের দ্বিতীয় পত্রের টপিক। তো আমরা আজকে যে বিষয়গুলো দেখতে চাই সে বিষয়গুলোতে আমরা আসি। আমাদের শুরুর বিষয় আমরা দেখছি যে খাদ্য নিরাপত্তার ধারণা, অর্থাৎ খাদ্য নিরাপত্তা বলতে আমরা কি বুঝি। এরপরে আমরা দেখতে চাই খাদ্য নিরাপত্তার আহ দিকসমূহ। এরপরে আমাদের দেখতে চাই বাংলাদেশে খাদ্য নিরাপত্তা পরিস্থিতি। তো এখন আমরা আসি আমাদের শুরুর ধারণা দেখি খাদ্য নিরাপত্তা কাকে বলে। তো আমরা বলছি যে খাদ্য নিরাপত্তা, তাহলে নিরাপত্তা বললে আমাদের কোনো কিছু থেকে রক্ষা পাওয়া বোঝায়। তো আমরা বলছি যে আমরা যে খাদ্য গ্রহণ করি, তো এই খাদ্য আমাদের কোন কোন কিসের থেকে রক্ষা করে এবং এর ব্যাড ইফেক্ট কিছু আছে কি। যেমন আমরা যদি বলি যে খাদ্য আমরা গ্রহণ করি কেন, তো খাদ্য গ্রহণ করার আমাদের উপযোগিতা আছে বা উপকার আছে, এজন্য আমরা খাদ্য গ্রহণ করি। এখন আমরা যদি বলি তাহলে খাদ্য গ্রহণ করলে কি হয়। আমরা জানি যে খাদ্য গ্রহণ করলে আমাদের শরীরের শক্তি সঞ্চার হয়, আমাদের শরীরের বৃদ্ধিতে সহায়তা করে, ক্ষয়রোধ করে, আমাদের নানা রকম উপকারে আসে। এখন আমরা যদি বলি যে ইকোনমিক্সে আমরা এই যে খাদ্যর ধারণা কেন নিয়ে আসলাম, তো আমরা জানি যে আমাদের বিশ্বের যে উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলো আছে, আমরা জানি যে সেই সব দেশগুলোতে খাদ্য নিরাপত্তা ব্যাপারটা অনেকটা দেখা যায় যে তাদের ওরকম আহ, তারা গুরুত্ব ওরকম থাকে না। কারণ সেসব দেশে দেখা যায় যে খাবারের যে চাহিদা, সেটা দেখা যায় যে খাবারের যে ধরন সেটা আমরা আহ তোমরা কি শুনতে পাচ্ছ? আমাকে একটু প্রাইভেটলি এই মেসেজ দিয়ে জানাও তো। কেউ কেউ মেসেজ দিচ্ছে যে তারা শুনতে পাচ্ছে না। তোমরা আমাকে একটু আরেকবার লিখো মেসেজ দেখি, তোমাদের মধ্যে এমন কেউ আছো যারা শুনতে পাচ্ছ না বা। ওকে, ঠিক আছে। তো এখন আমরা বলছি যে আমাদের এই যে খাদ্য গ্রহণ, আমরা বলছি যে উন্নয়নশীল বা আমরা জানি যে অনুন্নত দেশগুলোতে, যেমন ইথিওপিয়া থেকে শুরু করে আফ্রিকান কান্ট্রিগুলোতে, আমরা জানি যে বেশিরভাগ তাদের তাদের জনসংখ্যার বেশিরভাগ অংশই আমরা জানি অপুষ্টির শিকার। তো যখন একটা জনসংখ্যা অপুষ্টির শিকার হয়, তখন অর্থনীতিতে আমরা জানি যে তাদের ইকোনমিক যে অ্যাক্টিভিটিস, সেখানে তাদের রোল কমে যায়। কারণ তারা, আমরা বলছি যে যখন তাদের রোল কমে যায় কেন, কারণ তারা স্বাস্থ্যগতভাবে দুর্বল, দুর্বল থাকার ফলে দেখা যায় যে ইকোনমিক অ্যাক্টিভিটিসে তাদের অংশগ্রহণ তুলনামূলক কমে যায়। তো ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি যে তোমরা শুনতে পাচ্ছ। তো আর আমাকে মেসেজ দিতে হবে না। তো এখন আমরা বলছি যে আমরা যে বলছি যে এই যে আমাদের আফ্রিকান কান্ট্রিগুলো বা এই যে উন্নয়নশীল দেশগুলো, এখানে দেখা যায় যে খাদ্য নিরাপত্তা পরিস্থিতি খুবই নাজুক থাকে। ফলে দেখা যায় যে জনগণের যে স্বাস্থ্যগত দিক, সেটা উন্নত দেশগুলোর চাইতে এখানকার অবস্থা খারাপ হয়। তো যত স্বাস্থ্যগত দিক জনগণের খারাপ হয়, তত আমরা জানি যে তাদের কর্মক্ষমতা কমে। তো যদি কর্মক্ষমতা কমে যায়, আমরা জানি যে তাদের ইকোনমিক অ্যাক্টিভিটিসে তাদের যে যে পরিমাণ কন্ট্রিবিউট তারা করতে পারতো, সেটা করতে পারে না। ফলে দেখা যায় যে অর্থনীতি যে অবস্থায় যতটা ভালোর দিকে যেতে পারে ততটা যেতে পারে না, কারণ আমাদের উৎপাদন তত বেশি আমরা এই সকল যারা অপুষ্টিতে ভোগে সেই সব জনগোষ্ঠীর কাছ থেকে আমরা সেই পরিমাণ আশা করতে পারি না। আর এখানে আরেকটা ব্যাপার আমরা জানি যে এই যারা অপুষ্টিতে ভোগে তারা যেহেতু তাদের মৌলিক যে রাইট, মৌলিক যে চাহিদা সেটাই পূরণ করতে পারে না, তাহলে বাদ বাকি চাহিদা তারা কিভাবে পূরণ করবে। ফলে দেখা যায় যে এটা অনেকটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে আমাদের আহ, এই খাদ্যর ব্যাপারটা দেখা যায় যে তাদের নিরাপত্তার দিকটা অনেক বেশি উপেক্ষিত। তো দেখা যায় যে যদি আমাদের এই খাদ্য নিরাপত্তার দিকটা আমরা উন্নতি করতে পারি, তাহলে দেখা যাবে কি যে যত বেশি পুষ্টিকর বা পুষ্টি সমৃদ্ধ খাবার হবে এবং যত বেশি আমাদের জনসংখ্যার মধ্যে আমাদের এই খাদ্য নিরাপত্তার ব্যাপারটা আমরা বজায় রাখতে পারবো, তত দেখা যাবে যে আমাদের ইকোনমি কর্মক্ষম বা স্বাস্থ্যকর জনগণের পরিমাণ বেড়ে যাবে এবং শ্রমিকের পরিমাণ বাড়বে, ফলে দেখা যাবে অর্থনীতি ভালোর দিকে যাবে। তো এখন খাদ্য নিরাপত্তা বললে আমি বলছি যে এই যে খাবার গ্রহণ করলে আমার কি শুধু ভালো লাগা বা এটা কি শুধু আমার ক্ষুধা নিবৃত্তি করে, নাকি এর সঙ্গে আরো অনেক ধারণা আছে। তো আমরা বলছি যে আমাদের শুধু যে খাদ্য, সেটা শুধু খাদ্য নয়, এটা অনেকটা আমাদের স্বাস্থ্যের দিক বিবেচনা করতে হয়। এখানে পুষ্টি সমৃদ্ধ খাবার হতে হয়, তারপরে এটাতে আমাদের দূষণ আছে কিনা, অর্থাৎ ভেজাল মিশ্রিত কিনা, সেগুলো ব্যাপার থাকে। তো আমাদের এই যে খাদ্য নিরাপত্তার দিকটা, এগুলো সব দিক বিবেচনা করেই মূলত খাদ্য নিরাপত্তার ধারণাটা আসে।
তো আমাদের এই খাদ্য নিরাপত্তার ধারণায় আমরা প্রথম একটা সংজ্ঞা আমরা নিয়েছি ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনে, যেটা 1996 সালে বিশ্ব খাদ্য সম্মেলনে এই খাদ্য নিরাপত্তার যে ধারণা আমরা পেয়েছিলাম সেখান থেকে আমরা বলছি যে খাদ্য নিরাপত্তা কি হবে এখানে। খাদ্য নিরাপত্তা তখনই বজায় থাকে যখন সকল মানুষ সকল সময়ে তাদের কর্মক্ষম স্বাস্থ্যকর জীবনযাপনের লক্ষ্যে পছন্দ মতো খাদ্য চাহিদা পূরণার্থে পর্যাপ্ত, নিরাপদ এবং পুষ্টি সম্পন্ন। তাহলে আমরা বলছি কি খাদ্য নিরাপত্তার মধ্যে এখানে আমাদের ৩ টা কনসেপ্ট এসছে। একটাকে আমরা বলছি পর্যাপ্ত, একটাকে আমরা বলছি নিরাপদ এবং আমাদের বলছি পুষ্টিমান সম্পন্ন। তো পর্যাপ্ত বললে আমরা কি বুঝাই? যেমন আমি বললাম যে আমার যে পরিমাণ খাদ্য চাহিদা আছে সেটা মিটছে না। তাহলে এখানে আমার পুরোপুরি খাদ্যের যোগান আমাকে দিতে পারছে না। তারপরে আমরা যদি বলি যে এখান থেকে আমাদের নিরাপদ খাবার, তো নিরাপদ বললে আমরা যদি বলি এটা কি ভেজাল মিশ্রিত? অর্থাৎ এখানে কি ভেজাল আছে? ভেজাল থাকলে আমরা জানি এটা আমাদের শরীরের কর্মক্ষমতা কমিয়ে দেয় এবং এটা আমাদেরকে দিন, দিন মৃত্যুর কোলে ঢেলে দেয় অথবা শরীরে নানা রকম জটিলতা দেখা দেয়। তো আমরা সেটা নিরাপদ হতে হবে এবং এটা পুষ্টিমান সম্পন্ন হতে হবে। অর্থাৎ আমি শুধু ভাত খেলাম, ভাত খেলে কিন্তু আমার শুধুমাত্র পুষ্টিমান যে গুণ সেটা কিন্তু সব ক্ষেত্রে সম্পন্ন হবে না। অথবা শুধু আলু ভর্তা খেলাম এরকম না আরকি। তো আমরা বলছি যে খাদ্য চাহিদা পূরণার্থে পর্যাপ্ত, নিরাপদ এবং পুষ্টিমান সম্পন্ন খাদ্য গ্রহণে শারীরিক ও অর্থনৈতিক দিক থেকে সক্ষম হলেই তখন আমরা বলি খাদ্য নিরাপদ নিরাপদ খাদ্য নিরাপত্তা এখানে বজায় আছে। আর যদি এই কন্ডিশন গুলো ফুলফিল না হয় তখন আমরা বলি যে খাদ্য নিরাপত্তার অবস্থা খুবই নাজুক অবস্থা। তো আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের একটা সহজ ডেফিনিশন আমরা এখানে নিয়েছি। তো সেই ডেফিনিশন থেকে আমরা কি দেখছি এখান থেকে যে খাদ্য নিরাপত্তার অর্থ হলো একটি পরিবার বা একটি দেশ বা একটি অঞ্চল যাই বলি না কেন আমরা ক্ষুদ্র অর্থে তার চাইতে আরেকটু বড় অর্থে এবং সর্বোপরি আরো বৃহৎ অর্থে যদি চিন্তা করি তাহলে আমরা বলতে পারি যে দেশ আরকি। পরিবার, অঞ্চল, দেশ। তো এখন আমরা বলছি একটি পরিবারের সকল সদস্যদের জন্য সর্বদা পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা যাতে তারা একটি কর্মঠ ও স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারে। তো এখানে আমাদের সহজভাবে দেয়া আছে কি যে তারা শক্তিশালী হবে এবং তারা স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারবে। তো স্বাস্থ্যকর জীবনযাপন করতে গেলে আমাকে অবশ্যই নিরাপদ এবং পুষ্টিগত যে দিকটা সেটা আমাকে উপেক্ষা করলে চলবে না এবং পুষ্টিমান সম্পন্ন খাদ্য আমাকে গ্রহণ করতে হবে। তো এরপরে আমরা আসি এই যে খাদ্য নিরাপত্তার যে ধারণাটা আমরা দেখলাম, সেই ধারণার থেকে আসলে খাদ্য নিরাপত্তার যে দিকগুলো সেটা আমরা আসি। আসলে এখানে আমি ওই আমার আজকের উইন্ডোজ আপডেট দেয়াতে এই লেখাগুলো একটু নিচে চলে এসছে। এটা এর মধ্যেই ছিল। উইন্ডোজ আমি এখানে 7 দিয়েছি। এটা আগে 16 এ ছিল। আ তো এখন আমরা আসি। মাইক্রোসফট ওয়ার্ড বলছি। ওয়ার্ড এটা আগে 16 ছিল, এখন এটা 7 এ দেওয়ার ফলে এটা একটু ফেটে গেছে আরকি নিচে। তো এখন আমরা আসি, আমরা বলছি যে খাদ্য নিরাপত্তার দিকসমূহ। তো খাদ্য নিরাপত্তার দিকসমূহকে মোটামুটি ৪ টা ভাগে ভাগ করা যায়। অর্থাৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গেলে আমাদের কোন দিকগুলোর দিকে নজর দিতে হয়। তো সেক্ষেত্রে আমরা বলছি যে শুরুতে আমাদের আসে নিশ্চিত বা পরম দিকসমূহ। এরপরে আমাদের আসে সামাজিক বা প্রাতিষ্ঠানিক দিকসমূহ। তারপরে আমরা দেখছি ব্যবস্থাপকীয় দিকসমূহ এবং আমরা বলছি অবস্থা সম্পর্কিত সমূহ। তো আমাদের এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো নিশ্চিত বা পরম দিকসমূহ। তো আমরা একটার পর একটা এখন ব্যাখ্যা করতে চাই। তো শুরুতে আমরা বলছি আমাদের নিশ্চিত বা পরম দিকসমূহ। তো নিশ্চিত বা পরম দিকসমূহকে আবার ৩ ভাগে ভাগ করা যায়। অর্থাৎ যেটা নিশ্চিত বললে আমরা বলি যে নিশ্চিত বা পরম বললে এটা বলি আমাদের এটা সুনিশ্চিতের দিক আরকি। এই দিকগুলোকে আমাদের উপেক্ষা করার কোনো ওয়ে নেই। তো এই দিকগুলোই মূলত আমাদের খাদ্য নিরাপত্তার প্রধান দিক আরকি। তো খাদ্য নিরাপত্তার প্রধান দিকের মধ্যে আমাদের শুরুতে বলছে কি যে খাদ্যের প্রাপ্যতা বা পর্যাপ্ততা। এরপরে আমরা বলছি খাদ্যের ক্রয়যোগ্যতা। তারপরে আমরা বলছি খাদ্যের উপযোগিতা বা ব্যবহার। তো আমরা বললাম যে এই নিশ্চিত বা পরম দিকসমূহ এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। কারণ আমরা যত বেশি প্যা প্যা এই পরীক্ষায় আমাদের ইনফরমেশন দেয়া যাবে তত বেশি আমাদের মার্কস বাড়বে। তো এখন আমরা বলছি আর এইসব চ্যাপ্টার গুলো যেহেতু থিওরিটিক্যাল অনেকেই ভাবে যে ইচ্ছামত নিজের ইচ্ছামত লিখে দিলাম সেরকম না। যত বেশি ইনফরমেশন দেয়া হবে তত বেশি মার্কস বাড়বে। আর যাদের ইনফরমেশন যত কম তাদের মার্কস তত কম। আমরা জানি যে কোন লেখা যদি ইনফরমেটিভ না হয় তাহলে সেই লেখার আমাদের গুরুত্ব খুব বেশি থাকে না। তো এখন আমরা বলছি যে নিশ্চিত বা পরম দিক সমূহকে আমরা ৩ ভাগে ভাগ করেছি। একটাকে আমরা বলছি প্রাপ্যতা, ক্রয়যোগ্যতা আর উপযোগিতা। তো আমরা ফার্স্ট আমাদের টপিক যেটা নিশ্চিত বা পরম দিক সমূহ সেটাকে আমরা বলি প্রাপ্যতা। তো এই প্রাপ্যতা আমাদের নিশ্চিত করতে হবে। তো এখন আমরা আসি, যদি আমরা নিরাপত্তা নিশ্চিত করতে চাই তাহলে প্রাপ্যতা বা পর্যাপ্ততা এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা বলছি যে প্রাপ্যতা বা পর্যাপ্ততা বলতে আমরা কি বুঝি? এখানে লেখাই আছে আমাদের যে আমি বা ব্যক্তি বা পরিবার বা দেশ যে পরিমাণ খাদ্য চাহিদা আছে, সেই পরিমাণ খাদ্য চাহিদা এটা কি পর্যাপ্ত নাকি এটা অপর্যাপ্ত? এটা কি পাওয়া যায় নাকি এটা পাওয়া যায় না? তাহলে আমরা বলছি যে আমার যে খাদ্য চাহিদা অর্থনীতিতে আছে সেটা যথেষ্ট পরিমাণে থাকাকেই আমরা বলছি খাদ্যের পর্যাপ্ততা এবং এটা যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। তাহলে তাকেই আমরা বলছি খাদ্যের প্রাপ্যতা। তো এখন কথা হলো যে এই যে খাদ্যের প্রাপ্যতা এটা মূলত নির্ভর করে কার উপরে? যেমন আমি যদি বলি বাংলাদেশ তাহলে যেহেতু আমার এখানে এগ্রিকালচারাল ল্যান্ড আছে, মূলত আমাদের খাদ্যের বেশিরভাগটা এগ্রিকালচারাল ল্যান্ড থেকেই আসে।
তো আমরা বলছি যে এই যে বাংলাদেশে যেহেতু এগ্রিকালচারাল ল্যান্ড আছে, সেহেতু বাংলাদেশের ক্ষেত্রে মূলত যে আমাদের খাদ্যের প্রাপ্যতা বা পর্যাপ্ততা সেটা ডিপেন্ড করে আমাদের উৎপাদন তথা কৃষি খাতের উপরে। কিন্তু আমি যদি বলি অনেক দেশ আছে এমন যেখানে আমাদের খাদ্যের ওরকম তাদের কৃষি জমিই নেই। তাহলে সেইসব দেশ কি হয়? সেসব দেশ অন্য দেশের উপরে নির্ভরশীল হতে হয়। তো আমরা দেখি যে এই যে পর্যাপ্ততা বা প্রাপ্যতা এটা কোন, কোন বিষয়ের উপরে নির্ভর করে। তো আমরা দেখি যে খাদ্যের প্রাপ্যতার নির্ধারক সমূহ। তো আমরা বলছি মোট দেশজ উৎপাদন। তো মোট দেশজ উৎপাদন বললে আমরা কি বুঝি? একটা দেশের জনগণ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সব মিলে যে পরিমাণ দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন করে। তো দ্রব্য সেবা সামগ্রী সবটাই আমাদের যে খাদ্যের কাজে লাগে তা না। আমাদের এখান থেকে একটা বড় অংশ খাবার হিসাবে ব্যবহৃত হয়। তো আমরা বলছি যে এই যে মোট দেশজ উৎপাদন যেটা, সেই মোট দেশজ উৎপাদনের যদি বেড়ে যায় তাহলে দেখা যাবে আমাদের এর মধ্যে খাদ্যের পরিমাণও বাড়ে। তো মোট দেশজ উৎপাদন যদি বাড়ে, খাদ্যের পরিমাণ কেন বাড়তে পারে? যেমন আমি যদি বলি খাদ্য হিসাবে উৎপাদনও বাড়তে পারে, আবার মোট দেশজ উৎপাদন বাড়লে আমাদের আয় বাড়ে। তো আয় বাড়লে আমি বাইরের দেশ থেকে আমদানিও করতে পারি। তাহলে সেক্ষেত্রেও দেখা যায় কি আমাদের প্রাপ্যতা নিশ্চিত হয়। তো আমরা যদি বলি মোট দেশজ উৎপাদন যত বাড়ে তত আমাদের প্রাপ্যতা নিশ্চিত হয়। তো এরপরে আমরা বলছি মজুদ। তো মজুদ শব্দের অর্থ আমরা কি অর্থে ব্যবহার করতে পারি? যেমন আমরা জানি যে খাদ্যদ্রব্যগুলো এগ্রিকালচারাল যে গুডস গুলো সেগুলো বেশিরভাগই রটেনেবল অর্থাৎ সহজে পচে যায়। তো যদি পচে যায় তাহলে দেখা যাবে কি যদি যেমন এই সময় এখন প্রচুর ধানের উৎপাদন বা আলুর উৎপাদন হচ্ছে। তো আমি এখন এটাকে সংরক্ষণ করতে পারছি না। কম দামে আলু বিক্রি করে দিচ্ছে এবং সেগুলো যথেচ্ছ ব্যবহার হচ্ছে। অর্থাৎ একটা যখন আলুর উৎপাদন হয় তখন দেখা যায় যে আলুর যে অপটিমাম ইউজ সেটা আমরা বলছি যে ওভাবে হয় না। কিন্তু আমি যদি বলি যে আলু মজুত করা গেছে, যেমন আমি যদি বলি এখন কম দামে সব কৃষকরা আলু বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে। কারণ মজুত করার সুযোগ নেই। তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে সেক্ষেত্রে আমরা বলছি যে যদি এরকম মজুত করার সুযোগ না থাকে তাহলে আমাদের বেশিরভাগ আলু পচে যেতে পারে বা আলুর যে আমাদের ব্যবহার সেটা ঠিকমতো হবে না, আলুর দাম কমে যাবে। এরকম নানা রকমের সমস্যা আছে। অথবা একটা নির্দিষ্ট সময় পরে যেয়ে যদি আমি মজুত করতে না পারি তাহলে কি হবে? নির্দিষ্ট সময় পরে যেয়ে আমাকে বাইরের দেশ থেকে আমদানি করতে হবে। তো এখন আমরা বলছি এজন্য আমাদের যে উৎপাদন আছে এগ্রিকালচারাল গুডস সেগুলোর আমাদের জানি যে এখন বড়, বড় মজুদ ভান্ডার সরকার গড়ে তুলছে। ধান, গম, তারপরে আমরা বলছি যে আমাদের যে আলু এগুলোর জন্য সরকার অনেক কোল্ড স্টোরেজ যেগুলো বলে সেগুলো সরকার এখন বিল্ড আপ করছে। তো কারণ জানি যে আমাদের যে জনসংখ্যা তার জন্য যে পরিমাণ খাদ্যের দরকার সেটার জন্য আমাদের অবশ্যই মজুদ নির্ভরশীলতা হতে হবে। তো এখন বলছে যে এই যে যদি আমাদের যে সিজনাল যে ফুড গুলো সেগুলো যদি অফ সিজনে মজুত করে রাখা যায় তাহলে দেখা যাবে কি ওই অফ সিজন গুলোতে আমাদের খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত হবে। এরপর আমরা বলছি নিট আমদানি। তো নিট আমদানি বললে আমরা বুঝি আমদানি আর রপ্তানির পার্থক্য। তো এক্ষেত্রে আমরা যদি বলি যে আমদানি আর রপ্তানির ব্যাপার আরকি এখানে আসে। তো দেখা যায় যে যদি দেখা যায় যে আমাদের খাদ্যের ঘাটতি আছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করি? তো খাদ্যের ঘাটতি হলে সেক্ষেত্রে আমাদের বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। তো আবার অনেক ক্ষেত্রে আমরা এমন হতে পারে যে আমাদের সারপ্লাস কিছু ফুড আছে। যেমন আমরা যদি বলি যে আমাদের আলু এবার সারপ্লাস প্রোডিউস হয়েছে, অতিরিক্ত প্রোডিউস হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করি? আলুটা রপ্তানি করি এবং বাইরের দেশ থেকে অন্য কোনো ফুড আমরা নিয়ে আসতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের কি তাহলে নিট আমদানিটাও আমাদের খাদ্যের প্রাপ্যতা নিশ্চিতের ক্ষেত্রে একটা নির্ধারক। এরপর আমরা বলতে পারি বৈদেশিক সাহায্য। তো বৈদেশিক সাহায্য হলে কি হয়? যেমন একটা সময় দেখা যেত যে বাংলাদেশ বেশিরভাগ খাদ্যদ্রব্যই বাইরের দেশ থেকে আমদানি করত। এবং সে সময় তার ফরেন রিজার্ভ বা ফরেন কারেন্সি অনেক কম ছিল। ফলে দেখা যেত কি তার বেশিরভাগ ক্ষেত্রে বাইরের সাহায্যের উপরে নির্ভর করতে হতো। বাইরের দেশগুলো তাকে সাহায্য করবে। সেই ভিত্তিতে সে দ্রব্য সেবা সামগ্রী বাইরের দেশ থেকে নিয়ে আসবে। তো সেক্ষেত্রে দেখা যায় কি বৈদেশিক সাহায্য খাদ্য প্রাপ্যতার একটা নির্ধারক। এরপর আমরা বলছি নিট বৈদেশিক বাণিজ্য। তো নিট বৈদেশিক বাণিজ্য বললে আমরা কি বুঝি? বৈদেশিক বাণিজ্য বললে আমাদের মূলত আমদানি আর রপ্তানির সঙ্গে রিলেটেড হয়। তো আমরা এখানে জানি যে আমাদের বাইরের দেশ থেকে যদি আমাদের দেশের দ্রব্য আমরা বাইরের দেশে রপ্তানি করি, তাহলে সেক্ষেত্রে আমাদের আয় হয় এবং সেখান থেকে আমরা বাইরের দেশ থেকে দ্রব্য সেবা সামগ্রী আমদানি করি। এখন কথা হলো যে এখানে শুধু যে আমাদের খাদ্যদ্রব্য তা না, নিট বৈদেশিক বাণিজ্যের মধ্যে আমাদের খাদ্যদ্রব্য থেকে অন্যান্য দ্রব্য সামগ্রীও থেকে থাকে। তো যদি আমরা দেখি যে বাইরের দেশের সঙ্গে আমার সম্পর্ক ভালো, বৈদেশিক বাণিজ্যের আমার যদি দেশের যদি আমাদের পর্যাপ্ত পরিমাণে ভোগ্য পণ্য না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমরা দেখা যায় বাইরের দেশ থেকে নিয়ে আসতে পারি। তো মোটামুটি এরকমই আরকি এগুলোর সঙ্গে রিলেটেড একটার সঙ্গে আরেকটা। তো এরপরে আমরা আসি খাদ্যের ক্রয়যোগ্যতা। তো এখন আমি যদি বলি যে একজন স্টুডেন্টকে কোয়েশ্চেন করা হলো যে, "তোমার কি কোনো খাদ্যের ক্রয়যোগ্যতা আছে?" তখন একজন সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট সে অবশ্যই আনসার দিবে, "নো স্যার।" কারণ আমার কোনো ইনকামই নেই। কারণ ইনকাম না থাকলে ক্রয়যোগ্যতা কোত্থেকে আসবে? আমরা জানি ইনকামের সোর্স কি? আমরা জানি ইনকামের সোর্স থাকতে গেলে আমাকে অবশ্যই সম্পদের মালিকানা থাকতে হয়। তো সম্পদ বলতে আমরা কি বুঝি? সম্পদ বলতে আমরা বুঝি যে ওই যে আমাদের যেগুলো ছিল উপকরণ আরকি, যেগুলোর থেকে আমাদের নতুন কোনো প্রোডাকশন আসে। যেমন আমরা বলেছিলাম ভূমি, শ্রম, আ মূলধন আর সংগঠন এরকমই আমি বলেছিলাম ৪ টা। তো ভূমির থেকে আমাদের আয় আসে খাজনা, শ্রমের থেকে আমাদের আয় আসে মজুরি, মূলধন থেকে আয় আসে সুদ এবং সংগঠন থেকে আয় আসে আমাদের মুনাফা। তো এই উপকরণ আমরা জানি যে এই উপকরণগুলোর মালিকানা আমরা যখন স্টুডেন্ট লাইফ এ থাকি তখন এগুলো আমাদের থাকে না।
আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এগুলো গেইন করি আর কি। তো যখন আমরা বলছি যে যদি আমার এগুলো না থাকে, আমার কোনো ক্রয়যোগ্যতা নেই, তাহলে সেক্ষেত্রে আমাকে কে বহন করবে? তাহলে দেখা যায় যে উন্নত দেশগুলোতে এগুলো রাষ্ট্র বহন করে। আমাদের যে মৌলিক চাহিদাগুলো আছে এগুলো পূরণের দায়িত্ব অধিকাংশ ক্ষেত্রেই রাষ্ট্রের। তো আমাদের দেশগুলো যেহেতু দরিদ্র দেশ, সেহেতু এখানে দেখা যায় যে আমাদের ওরকম ক্ষেত্রে ওরকম ভাবে সরকার সব দায়িত্ব বহন করে না। এখানে কিছু অংশকে সরকার সামাজিক সহায়তা দেয়। আমরা জানি যে এলাকা থেকে বয়স্ক, বিধবা এদেরকে নানা রকম ভাতা দেয় সরকার। কিন্তু সবার ক্ষেত্রে সরকার কিন্তু এরকম ফুড ফ্যাসিলিটি দেয় না। ভাতা বলতে আমরা এখানে বলছি যে খাদ্য সহায়তার ক্ষেত্রে আরকি। তো এখন কোয়েশ্চেন হলো যে খাদ্যের ক্রয়যোগ্যতা নির্ভর করে আমার ইনকামের উপরে। যদি আমার ইনকাম বেশি হয় তাহলে দেখা যাবে যে আমার ক্রয়যোগ্যতা বাড়ে। শুধু আমার ইনকামের না, যেমন দ্রব্য সেবা সামগ্রীর দামের উপরেও নির্ভর করে। যেমন আমি যদি বলি বাজারে দ্রব্য সেবা সামগ্রীর দাম অনেক বেশি, তাহলে সেক্ষেত্রে আমার ক্রয়যোগ্যতা কমে যায় যদি আমার ইনকাম ফিক্স হয়। আয় ফিক্স হলে বেশি, বেশি যখন দাম বেড়ে যাবে তখন আমার দেখা যাবে কি যে দাম বৃদ্ধির সাথে, সাথে আমার ইনকামটাও দাম বৃদ্ধি যে যতটুকু হয়েছে সেটা খেয়ে ফেলছে আরকি। কারণ তাহলে সেক্ষেত্রে কি হবে? আয় বাড়লে যে আমি বেশি পরিমাণে ভোগ করতে পারি সেটা নিশ্চিত না আরকি। তো এখন কোয়েশ্চেন হলো যে এই যে আমাদের খাদ্যের ক্রয়যোগ্যতা, তো এই খাদ্যের ক্রয়যোগ্যতা দেখি আমরা এখানে আমাদের নানা রকম ব্যাপার আছে যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, যেখানে সরকার মালিকানা থাকে সেখানে রাষ্ট্রের অধিকার নিশ্চিত করে। কিন্তু ধনতান্ত্রিক ও মিশ্র অর্থব্যবস্থায় জনগণকে সামর্থ্যের ভিত্তিতে খাদ্য গ্রহণ করতে হয়। অর্থাৎ এখানে যার যা সামর্থ্য সেভাবে খাদ্য গ্রহণ করতে হয়। তো এখানে আমরা দেখি যে এখানে খাদ্যের ক্রয়যোগ্যতা অর্জনের সমস্যা সমাধানে কি, কি করণীয় আছে। তো আমরা বলেছিলাম যে আমাদের যে ইনকাম বাড়াতে হবে। অর্থাৎ আমি যদি বলি যে স্টুডেন্ট সে তো আর এখন বেকার না। সে যখন তার পড়াশোনা শেষ করবে তখন যদি সে চাকরি খুঁজে না পায় তাহলে তাকে আমরা বেকার বলি। তো এখন দেখা যায় যে অনেক এরকম আছে যারা আমাদের চাকরি খুঁজছে নিরন্তর। তো যারা এরকম চাকরি খুঁজছে তাদের সরকারের টার্গেট হলো, কাজ হলো তাদেরকে বেকারত্ব থেকে মুক্তি দেয়া আরকি। তো বেকারত্ব থেকে মুক্তি দিলে কি হবে? তাদের ইনকাম বাড়বে। ইনকাম বাড়লে তাদের ক্রয়যোগ্যতাও বাড়বে। এছাড়া আমরা দেখি যে আমাদের একটা অংশ আছে যারা শিক্ষিত না এবং যারা কৃষিক্ষেত্রে নিয়োজিত। তাদের সেখানে প্রয়োজন নেই। যেমন আমরা বলেছিলাম যে এটাকে বলি ছদ্মবেশী বেকার। যেমন আমরা বলছি যে একটা কৃষি খামারে ৫ জন কাজ করলে যথেষ্ট। কিন্তু পরিবারের সদস্য সংখ্যা ১০ জন সবাই মিলে কাজ করছে। তাহলে এখানে আমরা বলছি ৫ জন কাজ করলে যথেষ্ট, যে অতিরিক্ত ৫ জন এখানে কাজ করছে অর্থাৎ ১০ জন বলেছি। তাহলে সেই অতিরিক্ত যে ৫ জন তাকে আমরা বলছি আ ছদ্মবেশী বেকার। তো এখন কোয়েশ্চেন হলো এই যে ছদ্মবেশী বেকার, এই ছদ্মবেশী বেকার কিন্তু আমাদের ওই এক্সট্রা ওই যে ল্যান্ড এর উপরে তারা কিন্তু এক্সট্রা প্রেশার ক্রিয়েট করেছে। তো এখন যদি এক্সট্রা প্রেশার ক্রিয়েট করে থাকে তাহলে সেক্ষেত্রে সমস্যা কি? তাহলে সেক্ষেত্রে বলছে যে ওই ১০ জনের খাদ্যের চাহিদা ওই পরিমাণ ল্যান্ড থেকে তাদের মিটছে না। তাহলে এখন সরকারকে কি করতে হবে? তাহলে সরকারকে তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা করতে হবে। অর্থাৎ তারা যাতে প্রোডাক্টিভ এক্টিভিটিস এ অংশ নিতে পারে। প্রোডাক্টিভ এক্টিভিটিস এ অংশ নিতে পারে। তাদের জন্য কারিগরি শিক্ষা বা অন্য কোনো সরকার এরকম কোনো ট্রেনিং প্রোগ্রাম চালু করতে পারে। অথবা সরকার তাদেরকে বিশেষ ক্ষেত্রে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে লোন দিতে পারে। লোন দিলে দেখা যাবে কি যে এই যে ছদ্মবেশী বা বেকারত্ব এটা অনেকটা কমে যাবে। আর মৌসুমি বেকারত্ব কি? যেমন এখন ধানের উৎপাদন আছে, এখন তারা কাজ করছে। কিন্তু ধান নেই, ধানের সিজন শেষ, তারা বেকার হয়ে বসে আছে। তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রেও সরকারকে এগিয়ে আসতে হবে। ওই যে আমরা বলেছি নানা রকম ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে স্কিল করলে হয়তো ছদ্মবেশী বেকারত্ব বা মৌসুমি বেকারত্ব এটা কমে যাবে। তারপর আমরা বলছি যে এখানে আমরা বলছি যে যদি কৃষির আধুনিকরণ হয় এবং শিল্পায়ন হয় তাহলে স্থায়ী কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেয়া আরকি এক্ষেত্রে। তো এখন কথা হলো আমরা জানি যে কৃষির আধুনিকীকরণ হলে এখানে কিন্তু শ্রমিকরা কাজ হারায়। তো কিভাবে কাজ হারায়? কারণ আমরা যখন জানি কৃষির আধুনিকরণ হওয়া অর্থ হলো যদি প্রচুর পরিমাণে আমাদের মেশিনারি গুডস আ কৃষি ভূমিতে ইউজ হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় কি? সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের শ্রমিকরা কিন্তু আরো বেশি বেকার হয়। কারণ শ্রমিকদের তখন আর বেশি প্রয়োজন হয় না। তো এক্ষেত্রে দেখা যায় যে আধুনিকীকরণ করলে শ্রমিকরা বেকার হয়। কিন্তু যে পরিমাণ শ্রমিক ওখানে ল্যান্ডে নিয়োজিত থাকে তাদের কিন্তু উৎপাদন বাড়ে। তো এর পাশাপাশি আমরা বলছি যে কৃষির আধুনিকরণ শিল্পোন্নয়ন। তো যদি কৃষির আধুনিকীকরণ হয় কৃষিতে উৎপাদন বাড়বে এবং সেই কৃষির উৎপাদন থেকে যে আমাদের যে মেটেরিয়াল সেটা আমাদের শিল্পে যাবে। যদি শিল্পোন্নয়ন করা যায় তাহলেই কেবল স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করা যায়। তো কৃষির আধুনিকীকরণের চাইতে আমাদের শিল্পোন্নয়নের গুরুত্বটাই বেশি। শিল্পোন্নয়ন করলে আমরা জানি বেকার সমস্যা অনেকটা কমে যাওয়ার চান্স থেকে যায়। কারণ যত শিল্প হবে তত আমাদের বেশি, বেশি শ্রমিক সেখানে নিযুক্ত হবে। এরপরে আমরা বলছি সামাজিক নিরাপত্তা কার্যক্রম প্রসার। তো খাদ্যের ক্রয়যোগ্যতা অর্জনের জন্য আমরা বলেছিলাম যে দরিদ্রদের জন্য এলাকায় যে ওই যে বয়স্ক, বিধবা যাদের অবলম্বন থাকে না তাদের জন্য দেখা যায় যে সরকার এরকম নানা রকম খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য নানা রকম পদক্ষেপ নিয়ে থাকে। এছাড়া আমরা বলছি যে ভূমিহীন ও প্রান্তিক চাষীদের মধ্যেও তারা সরকার নানা রকম ব্যবস্থা নিতে পারে। যাদের খাস জমি বিতরণের কথা এখানে বলা আছে। তো এরপর আমরা বলছি যে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, বাজার ব্যবস্থা সম্প্রসারণ ও উন্নয়ন, দুর্যোগ মোকাবেলা সক্ষমতা অর্জন। তো আমরা জানি যে অবকাঠামো উন্নয়ন হলে আমাদের কর্মসংস্থান বাড়ে
বাজার ব্যবস্থা সম্প্রসারণ হলে খাদ্যের প্রাপ্তি নিশ্চিত হয়। এরপর আমরা বলছি যে দুর্যোগ মোকাবেলা যখন হয় তখন আমরা বলছি যে আচ্ছা। এখন আমরা বলছি যে দুর্যোগ মোকাবেলা সক্ষমতা অর্জন। তো দুর্যোগ মোকাবেলা সক্ষমতা অর্জন অর্থ কি? যে দুর্যোগের সময় দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় না এবং দুর্যোগের সময় দেখা যায় যে আমাদের যে ফুড চ্যানেল সেটা অনেকটা নষ্ট হয়ে যায়। আমাদের এগ্রিকালচারাল ল্যান্ড থেকে শুরু করে অন্যান্য খারাপ অবস্থা যায় আরকি। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই যে সক্ষমতা যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের খাদ্য নিরাপত্তা বা খাদ্যের ক্রয়যোগ্যতা অনেক ক্ষেত্রেই নিশ্চিত হবে। এরপরে আমরা আসি খাদ্যের উপযোগিতা বা ব্যবহার। এখন আমরা দেখি যে খাদ্যের উপযোগিতা বলতে কি বুঝায়? তাহলে আমরা বুঝি যে উপযোগিতা বললে আমরা বুঝি যে আমাদের সন্তুষ্টি আরকি। অর্থাৎ খাদ্য গ্রহণ থেকে আমাদের সন্তুষ্টি। আহ তো এখন আমরা বলছি যে এই ক্ষেত্রে আমরা বলছি যে খাদ্য কি শুধুমাত্র আমরা সন্তুষ্টির জন্য গ্রহণ করি অর্থাৎ ভালো লাগার জন্য গ্রহণ করি? তো এখানে আমাদের আনসার ইস নো। তাহলে এখানে আমাদের খাদ্যের উপযোগিতা বা খাদ্যের যে ব্যবহার সেটা বলতে আমাদের বোঝানো হচ্ছে যে খাদ্যের যে গুণগত মান সেটা বজায় রাখতে হবে এবং বজায় রেখে প্রয়োজন মতো সুষম খাদ্য গ্রহণ করতে হবে। আ ব্যা যার মাধ্যমে আমাদের যথাযথ পুষ্টি লাভ হয়। তো আমরা বলছি যে খাদ্যের গুণগত মান ঠিক থাকবে এবং প্রয়োজন মতো সুষম খাদ্য গ্রহণ করতে হবে এবং যার মাধ্যমে যথাযথ যদি পুষ্টি লাভ হয়, তখন আমরা তাকে বলতে পারি খাদ্যের উপযোগিতা বা সন্তুষ্টি খাদ্যের উপযোগিতা আছে। তো এখন কোয়েশ্চেন হলো যে অ্যা আ আমরা এই যে খাদ্যের আমার মনে হয় এখানে কে শুনতে পাচ্ছে না? তোমরা ওই মাইক্রোফোনটা একটু খুলে নাও। খুলে তারপরে আবার ওপেন করো। এই তোমাদের ইয়ারফোনটা খুলে ওপেন করে দেখো তো শোনা যাচ্ছে কিনা? আমি দেখছি যে ১ জন ২ জন শুনতে পাচ্ছে না। এখন কি পাচ্ছ? কাফি এখন কি শুনতে পাচ্ছ? ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা বলছি যে তাহলে অ্যা এখন কোয়েশ্চেন হলো যে এই যে আমরা যদি দেখি যে আমাদের বাংলাদেশের খাদ্যের উপযোগিতা কেমন বা খাদ্যের ব্যবহার কেমন তাহলে দেখা যায় যে ওই অনেক সময় ওই যে ৩ বেলা খাবারও আমাদের জুটছে না। তো অনেক ক্ষেত্রে অনেকে দুবার খায়। সকালবেলায় অনেকে আবার মিসও করে। আ দেখা যায় যে তারা ওই স্টাইল করে সকালে খায় না। কিন্তু আমাদের খাদ্য গ্রহণের ধরনেও আমাদের পার্থক্য আছে। এজন্য দেখা যায় যে আমাদের জনসংখ্যা যেরকম কর্মঠ তার চাইতে আমরা উন্নত বিশ্বের জনসংখ্যার দিকে তাকালে দেখতে পারি যে তারা ঘন্টার পর ঘন্টা কাজ করে যায় কিন্তু ক্লান্ত হয় না। আর আমরা জানি যে আমাদের বিহেভিয়ার তেমন অল্প কাজেই আমরা ক্লান্ত হয়ে পড়ি। আর একটু আলসেমি টাইপের ভাবও আমাদের এখানে আছে। হয়তো এটা আমাদের খাদ্যাভ্যাসের জন্য হতে পারে। তো এখন আমরা আসি যে আমাদের এর মধ্যে আমাদের কি আছে? উপযোগিতার মধ্যে সুষম খাদ্য গ্রহণ, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি, স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য ব্যবস্থাপনা প্রভৃতি আমাদের এই খাদ্যের উপযোগিতার মধ্যে আছে। তো এখন আমরা দেখি যে খাদ্যের উপযোগিতা বা ব্যবহার এটা আমাদের কি কাজে লাগে? খাদ্যের কি এর ভালো দিক আছে? তো এটা আমাদের দেহের বৃদ্ধি সাধন করে। যদি খাবার না হয় জন্মের পরে তবে আমরা জানি যে আমাদের বৃদ্ধি হবে না। আমরা অচিরেই মারা যাবো। তাহলে আমরা বলছি দেহের ক্ষয়পূরণ অর্থাৎ আমরা জানি যে আমাদের এই যে বুড়িয়ে যাওয়া আছে অর্থাৎ আ আমাদের আ একটা সময় না একটা সময় আমাদের বয়স বেড়ে যায়। বয়স বেড়ে যাওয়ার অর্থ হলো যে আমাদের শারীরিক সক্ষমতা কমে যায়। এর অর্থ হলো দেহের ক্ষয় হয়। তো দেহের এই যে ক্ষয় যেটা হয় এটা ধীরে, ধীরে অর্থাৎ এটার গতিকে কম করে দেয় আমাদের জানি খাদ্যের ব্যবহার। তো আমাদের খাদ্য যদি সুষম খাদ্য গ্রহণ করা হয় তাহলে আমাদের দেহের ক্ষয় পূরণ হয় আরকি। ক্ষয়টা রোধ হয় বা ধীরে হয়। এরপরে আমরা বলছি শক্তি উৎপাদন। আমরা জানি যে খাবার যদি না খাই আমরা এটা ভেরি সিম্পল আমাদের আ যে শরীরের যে শক্তি সেটা আমরা পাবো না। তো এরপরে আমরা আসি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। তো জানি যে খাবার যদি গ্রহণ করার খাবারের ধরন অনুযায়ী আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। যারা পুষ্টি সমৃদ্ধ খাবার খায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এটা আমাদের আলোচনা। এরপর আমরা বলছি দেহের অভ্যন্তরীণ আলোচনার প্রয়োজন আছে বলে মনে হয় না। দেহের অভ্যন্তরীণ কার্যকলাপ নিয়ন্ত্রণ অর্থাৎ শরীরের সমস্ত কার্যক্রম নিয়ন্ত্রণ করে আমাদের জানি খাবার। তো অভ্যন্তরীণ কার্যক্রম ঠিকভাবে পরিচালনার জন্য আমাদের খাদ্যের উপযোগিতা বা ব্যবহার গুরুত্বপূর্ণ। তো এরপরে আমরা আসি সামাজিক বা প্রাতিষ্ঠানিক দিকসমূহ। সামাজিক বা প্রাতিষ্ঠানিক দিকের মধ্যে আমরা নিয়েছি মাইক্রো লেভেল যেটা আমরা বলছি ব্যক্তি বা পরিবার। তো সামাজিক বা প্রাতিষ্ঠানিক দিক অর্থ কি যে প্রতিষ্ঠানসমূহ খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য কিভাবে কাজ করবে। তো শুরুতে আমার গুরুত্ব দিচ্ছি আমি ব্যক্তি বা পরিবারকে। আ এই ভিত্তিতে আমি গুরুত্ব দিচ্ছি। এরপর আমি দেখছি যে উপজেলা ভিত্তিক কোন উপজেলায় দরিদ্রের সংখ্যা কেমন, কোন উপজেলায় কম বা বেশি। যেমন আমরা জানি উত্তরবঙ্গ বা রংপুর এলাকাতে আমাদের দরিদ্র জনগোষ্ঠীর পরিমাণ বেশি। এটা ধীরে, ধীরে কমছে। তারপরে আমরা বলছি যে ম্যাক্রো বা একটি দেশ বা জাতি। তারপরে আমি বলছি যে আমার দেশের কি অবস্থা আছে।
তো এখানে আমরা দেখলাম কি যে আমাদের শুরুতে দেখলাম একেবারে স্মল স্টেজ, তারপরে আরেকটু বড়। এরপরে আমরা দেখছি যে আমাদের প্রাতিষ্ঠানিক বা সামাজিক দিক সময়ের মধ্যে একটি দেশ, বিশ্ব বা জাতি, বিশ্ব বা জাতি বিশ্ব, এটার অর্থ হলো আমি দেশের পরেই আমি বিশ্ব নিয়ে চিন্তা করব। কারণ বিশ্ব যদি ভালো থাকে আমারও ফুড হ্যাবিট ভালো থাকবে। কারণ বিশ্বের অন্য দেশের সারপ্লাস প্রোডাকশন হলে আমি সেটা বাইরের দেশ থেকে আমদানি করতে পারবো। তো এরপরে আমরা আসি এই যে ব্যবস্থাপকীয় দিকসমূহ, অর্থাৎ কিভাবে আমি এই খাদ্য নিরাপত্তার যে ব্যবস্থাপনা আছে সেটা করা যায়। প্রথমে আমাকে অ্যাসেসমেন্ট করতে হয়। তো অ্যাসেসমেন্ট শব্দের অর্থ কি? অ্যাসেসমেন্ট বললে আমরা তাকে বলি মূল্যায়ন। তো মূল্যায়ন শব্দের অর্থ হলো এখানে মূলত বিভিন্ন গ্রুপের থেকে ডাটা কালেকশন করা হয়, তথ্য উপাত্ত নেওয়া হয়। তো তথ্য উপাত্ত নেয়ার পরে আমরা বিশ্লেষণ করি যে কোন গ্রুপকে আমরা ফুড ফ্যাসিলিটি দিতে চাই বা কোন গ্রুপকে আমাকে আগে গুরুত্ব দিতে হবে। বিশ্লেষণ করা হয়। আমার কি সবচাইতে দরিদ্র গ্রুপ কারা আছে তাদেরকে আমার ফাইন্ড আউট করতে হয়। এরপরে আমি আমার অ্যাকশন প্ল্যান ঠিক করি যে ঠিক আছে, এদেরকেই আমি এখন কি পরিমাণ সাহায্য করব। সেই ভিত্তিতে আমার কর্ম সম্পাদন করা হয়। এটাকে আমরা বললাম ব্যবস্থাপকীয় দিক। এরপরে আমরা আসি অবস্থা সম্পর্কিত দিক। অবস্থা বলতে মূলত আসলে কোন জনগণ সংখ্যা কেমন আছে, তাদের ধরন কেমন, কোন এলাকায় কিরকম অবস্থা আছে সেই ধরনের আরকি। যেমন আমরা বলছি যে এখানে জরুরি প্রয়োজনের সময় দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম চলে। জরুরি অবস্থার সময় বলছি আমরা। তখন খাদ্য পরিপূর্ণভাবে মেনে চলা যায় না। আবার যারা দরিদ্র, হতদরিদ্র ভাসমান মানুষ বস্তিবাসী, সেখানে খাদ্য পুষ্টি সমস্যা লেগেই থাকে। তাহলে বস্তিবাসীর যদি অবস্থা যদি বস্তিবাসী সম্পন্ন হয় তাহলে দেখা যাচ্ছে যে তাদের খাদ্য পুষ্টি সমস্যা থাকে। কাজের বিনিময়ে খাদ্য সহ বিভিন্ন অবকাঠামো তৈরিতে লক্ষ লক্ষ শ্রমিক নিয়োজিত, নিম্ন মজুরিতে কর্মরত শ্রমিকদের ক্ষেত্রেও মূলত এই খারাপ অবস্থা আরকি। আমাদের তাদেরকে খাদ্য নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারি না। তো এরপরে আমরা আসি, আমাদের সময়ও কমে যাচ্ছে। তো বাংলাদেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি। তো এখন আমরা বাংলাদেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি দেখতে যেয়ে আমরা শুরুতে নিয়েছি খাদ্যের যোগান। এগুলো একটু নিজেরাও পড়তে হবে। তো আমরা দেখছি যে খাদ্যের যোগান আমাদের ধীরে ধীরে বাড়ছে। যেমন আমরা আমাদের কৃষি অধ্যায়ে দেখেছিলাম যে আমাদের উৎপাদন দিন দিন বাড়ছে। তো উৎপাদন বাড়ার সাথে সাথেও আমাদের কিন্তু মুখের সংখ্যাও বেড়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে একটা সময় আমাদের খাদ্য আমদানি কম ছিল। তো এখন কিন্তু বলতে গেলে আমাদের খাদ্য আমদানি আরো তুলনামূলকভাবে বেড়েছে। আবার এটাও ঠিক যে আমাদের খাদ্যের উৎপাদনও অনেক বেশি বেড়েছে। তো দেখা যাচ্ছে যে খাদ্যের চাহিদা যেভাবে বেড়েছে, সেই তুলনায় আরকি আমাদের খাদ্যের উৎপাদনটা ওভাবে বাড়েনি। ফলে দেখা গেছে কি যে আমাদের এখানে একটা যোগানের একটা শর্টেজ আছে, সে তো আমাদের বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। তো এখানে যদি আমরা ডেটার দিকে তাকাই, তো আমরা দেখছি যে ১৯৮০-৮১ সালে এটা আমরা এখানে লিখিনি। মোট খাদ্যশস্য উৎপাদিত হয়েছিল ১৪৯.৭ লক্ষ মেট্রিক টন এবং ২০১৮-১৯ অর্থবছরে সেটা হয় ৪১৫.৭৪ লক্ষ মেট্রিক টন। আ বা এখন আমাদের ১৯৯৫-৯৬ সালে আমাদের খাদ্য আমদানির পরিমাণ ছিল ২৪.৭ লক্ষ মেট্রিক টন। ২০১৮-১৯ এ হয়ে দাঁড়িয়েছে 38.33 লক্ষ মেট্রিক টন। অর্থাৎ আমরা দেখছি কি যে ২০৯৫-৯৬ সালে যেখানে আমাদের ২৪ লক্ষ মেট্রিক টন আমদানি করেছিলাম বাইরের থেকে, ১৮-১৯ এ আমাদের খাদ্য উৎপাদন কিন্তু অনেক গুণ বেড়েছে। প্রায় ৩ গুণ বেড়েছে। কিন্তু আমাদের সাথে আমাদের দেখছি কি যে আমাদের আমদানিও কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। অর্থাৎ আমরা বলছি কি যে হারে আমাদের চাহিদা বেড়েছে খাদ্যের, সে ভাবে কিন্তু আমাদের দেশীয় যে উৎপাদন ব্যবস্থা সেটা ওই অনুপাতে বাড়েনি। ফলে আমাদের আমদানিটাও বেড়েছে। এরপরে আমরা বলছি দারিদ্র্য প্রবণতা। তো দেখা যাচ্ছে যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ২০১৬ অনুযায়ী কুড়িগ্রাম জেলায় প্রতি ১০০ জন অধিবাসীর মধ্যে প্রায় ৭১ জনই গরিব আরকি, দরিদ্র শ্রেণী। তো ব্যা এর কোথায় তারপরে আমরা বলছি যে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি এমন ১০ টি জেলার মধ্যে ৫টি আমাদের রংপুর বিভাগে। তো আমরা জানি যে সরকার এখানে একটা সময় আমাদের মঙ্গাপ্রীত এলাকা বলে এটা বিবেচিত ছিল। তো সরকার নানা রকম এক্টিভিটিস পরিচালনা করার ফলে উৎপাদন কার্যক্রম এখানে পরিচালনা করার ফলে দেখা গেছে যে এখন আমাদের সেই মঙ্গাপীড়িত অবস্থা থেকে আস্তে আস্তে বের হয়ে আসছে। তো বন্যা থেকে বের হয়ে আসার অর্থ এটা না যে আমরা বলছি যে এখানে আমাদের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। কারণ এখানে নিরাপত্তা অনেক ব্যাপারই আছে। পুষ্টি সম্পন্ন স্বাস্থ্যকর খাবার। তো সেটা এখন আমাদের আস্তে আস্তে আশা করি ধীরে ধীরে এটা ইমপ্রুভ করবে। এরপরে আমরা বলছি খাদ্য ভোগ ও স্বাস্থ্যবিধি। তো খাদ্যভোগ ও স্বাস্থ্যবিধি এটা কিরকম? যে আমাদের আমরা আগেই বলেছি যে ৩ বেলা শুধু বাঁচার জন্য খাওয়া না, আমাদের পুষ্টি সমৃদ্ধ খাবার সেটা আমাদের খেতে হবে। তাহলেই আমাদের কেবল স্বাস্থ্য ঠিক থাকবে আরকি। স্বাস্থ্য ঠিক থাকলে আমাদের উৎপাদনও অধিক পরিমাণে বেড়ে যাবে। এরপরে আমরা বলছি শিক্ষা। আর আমরা জানি যে শিক্ষা অর্থ শুধু এটাই না যে আমি বই পড়ে একটা চাকরি পেলাম। আমরা জানি শিক্ষার সাথে সাথে অন্যান্য বাহ্যিক সুবিধাও আছে। যেমন একজন এডুকেটেড পারসন স্বাস্থ্য সম্পর্কে যত সচেতন হয়, অন্য কোনো ব্যক্তি তত বেশি সচেতন হবেন। সে স্বাস্থ্য বিষয়ে পড়ুক বা না পড়ুক। তো যতই স্বাস্থ্য সম্পর্কে সে সচেতন হয় তাহলে দেখা যাবে যে তার নিরাপদ খাদ্য গ্রহণের বা খাদ্য নিরাপত্তার দিকটা সে উপেক্ষা করতে পারবে না। ফলে দেখা যাবে কি যে শিক্ষা গ্রহণের ফলে আমাদের
যে খাদ্য নিরাপত্তার দিক সেটা কিন্তু আমাদের আস্তে আস্তে বাড়বে। তো আমরা যদি বলি শিক্ষা যদি ডেভেলপ করা যায়, শিক্ষিত যত বাড়বে তত দেখা যাবে নিরাপত্তার দিকটাও আমাদের তত বেশি আমাদের গুরুত্ব পাবে, অথবা তাদের কাছে আমাদের নিরাপত্তার দিকটা উপেক্ষিত থাকবে না। এরপর আমরা বলছি জলবায়ু পরিবর্তন। আমরা জানি যে জলবায়ু বা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এটার ফলে আমাদের সবচেয়ে বেশি এফেক্টেড। আমরা জানি যে আমাদের এখানে নানা রকম ঘূর্ণিঝড় থেকে প্রাকৃতিক দুর্যোগ এখানে লেগেই থাকে, এবং এখানে নানা রকমের ফসল হানি হয়, আমাদের অবকাঠামোগত ক্ষতি হয়। তো এই জলবায়ু পরিবর্তনের সঙ্গে আমরা এর সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছি। তো আমাদের এই জলবায়ু থেকে কিভাবে পরিবর্তন থেকে কিভাবে আমরা আরো ভালো বেটার অবস্থায় থাকতে পারি সেই দিকটা আমাদের সরকারের নজরেও আছে। আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে খুবই তার দূরদৃষ্টি সম্পন্ন, এবং তিনি এটা নিয়ে সবসময় তার উচ্চ কণ্ঠ সর্বদা বজায় রেখেছেন। উন্নত দেশগুলোর কাছ থেকে আমাদের দেন দরবার করতে হয় এজন্য। তো আমরা জানি না আমাদের জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ নেক্সট দশকগুলোতে কি হবে, কিন্তু এটা যথেষ্ট আমাদের জন্য অ্যালার্মিং। তো জলবায়ু পরিবর্তন যদি পরিবর্তনগত প্রভাব আমাদের খাদ্য নিরাপত্তার উপরে ব্যাপকভাবে এফেক্ট করে। তো আজকের এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। তো এখানে আহ, এখন একটু আমরা দেখি স্পিকারটা খুলে। হ্যাঁ, এখন বলো যে কি কি অসুবিধা হয়েছে ক্লাসে। এখন কি শুনতে পাচ্ছো? জি স্যার, আপি, শোনা যাচ্ছে। জি শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি। তোমাদের কথা তো আমি শুনতে পাচ্ছি না। স্যার আমরা স্যার সবগুলাই শুনতে পাচ্ছি। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি। ওই রিয়েলমি 5i কার জিজ্ঞেস করতো। তোমাদের কথা আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ আমরা তো যেহেতু শুনতে আমার পাচ্ছি। কালকের বৃহস্পতিবার একটা ক্লাস আছে, এর মধ্যে আমাকে এটা ঠিক করতে হবে। রুমন হুম, জিজ্ঞেস রিয়েলমি কর। 5 তো এমনিতে ঈদে কোনো প্রপোজ অসুবিধা করছে। হয়েছে? ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমি তো তোমাদের কথা শুনতে পাচ্ছি না, এই জন্য কিছু বলতেও পারছি না। তা ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি স্যার। এতক্ষণ